জয় হিন্দ বন্ধু। আমি চন্দন, রিভিউ উইথ চন্দনে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ বা গুরুত্বপূর্ণ আপডেটই বলা চলে, যেটা কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়া ছাড়াও ভারতীয় অফিসিয়াল কোনো পেজে হয়তো আসেনি, কিন্তু ভারতীয় গোয়েন্দা মারফত যে খবর কিছু আসছে সেই আপডেটই আমি আজ কিছু দিতে এসেছি। যেটা হচ্ছে, বর্তমানে ভারতের মাথা ব্যথার কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের উত্তরে রংপুর নামক এক জায়গায় যে লালমনিরহাট এয়ারবেস, পড়ে থাকা জঙ্গলে লুকিয়ে যাওয়া এক এয়ারবেস, যার ইতিহাস কিছু আছে। 1931 সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক শুরু হওয়ার কিছু বছর আগে ওখানে একটা সামরিক ঘাঁটি কিন্তু বা বিমান ঘাঁটি বানানো হয়েছিল ইংরেজদের দ্বারা। সালটা ছিল কত? 1931 সাল। তবে সেই জঙ্গলের মধ্যে ডুবে যাওয়া এই এয়ারবেস এখন নাকি ভারতের খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়ে উঠেছে, এবং সেটি নাকি খুবই বিপজ্জনক। তবে এই লালমনিরহাট যে এয়ারবেস, প্রায় 10 থেকে 11 কিলোমিটার এর রানওয়ে। এই রানওয়েটা নাকি তখনকার দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা এয়ারবেস বা সামরিক ঘাঁটি ছিল ওই সময়তে। তবে এখন কিন্তু সেই লালমনিরহাট এয়ারবেসটাই নাকি এখন ভারতীয় গোয়েন্দাদের ঘুম উড়িয়ে দিয়েছে, সেই খবরই কিন্তু ভেসে আসছে। কারণ হচ্ছে যে, এই যে দেখেছেন বেশ কিছুদিন হয়ে গেল ভারত পাকিস্তান যে দুদিনের কনফ্লিক্ট ছিল, এটা যুদ্ধ বলবো না, এটা জাস্ট ভারত ট্রেলার দেখিয়েছে একটা পাকিস্তানকে। তাতেই কিন্তু বিশ্বের বড় বড় দাদাদের নয়, ঘুম উড়ে গেছে। যারা বিশ্বমঞ্চে নিজেদের ঘরে দাদা বলে ভাবে, দাদাগিরি করে বেড়ানোর চেষ্টা করে যে সকল দেশ, তারা কিন্তু ভারতের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতেও কিন্তু আর পিছপা হচ্ছেন না। কারণ যখন কিন্তু আপনার পড়োশি উন্নতি করবে বা আপনার বন্ধু সার্কেলে যখন কোনো বন্ধু উন্নতির শিখরে যাবে নয়, তখন কিছুটা হলেও জ্বলন ফিল হবে পাশের বন্ধুদের। এটা নাকি প্রবাদ বাক্য আমাদের আছে। তবে হ্যাঁ, সেই দিকেই কিন্তু এই জিওপলিটিক্সের যে প্রতিটা দেশের সাথে দেশের যে সম্পর্ক, সেদিকেই কিন্তু মোড় নিচ্ছে এবার আস্তে আস্তে। দেখুন, কিন্তু যে প্রকৃত বন্ধু, তারা কিন্তু কখনোই আপনাকে বিপদে ফেলে যাবে না, এবং মরণের আগে পর্যন্ত তারা কিন্তু আপনার সঙ্গ দিয়ে যাবে। সেই জানি আমরা যে জিওপলিটিক্সে কেউ কারো প্রকৃত বন্ধুও হয় না, আবার পার্মানেন্ট শত্রুও হয় না। যখন যাকে যার প্রয়োজন হয়, তখন তার মাথায় হাত বুলিয়ে স্ট্র্যাটেজিকভাবে কাজ হাসিল করে নিতে হয়। এটাই নাকি বিশ্ব পলিটিক্সের খেলা। তবে হ্যাঁ বন্ধু, এই ভারত এই দুদিনের কনফ্লিক্টে পাকিস্তানকে যে সমুচিত জবাব দিয়েছে, সেটা কিন্তু কিছু দেশের হজম হচ্ছে না। কারণ একটাই হচ্ছে যে ভারত কিভাবে অ্যাকিউরেসি 100% নিয়ে পাকিস্তানের মতো দেশে এবং পাকিস্তানের ভিতর পর্যন্ত চলে গিয়ে মিসাইল হানাগুলো ভারত করলো এবং 11টা এয়ারবেস উড়িয়ে দিল। তার সাথে 6টা রাডার সিস্টেমকে পুরো ধ্বংস করে দিল ভারত। কিভাবে পাকিস্তানের বুকে এত বড় আঘাত করলো, সেটাই এখন গোটা বিশ্ব তাজ্জব হয়ে যাচ্ছে ভারতের এই অ্যাটাক দেখে। কারণ সবাই ভাবতো না ভারত খুব সহনশীল দেশ, ভারত সবসময় সহ্য করবে,
কিন্তু ভারত যখন পলটবার করবে সেটাও কিন্তু যে দেখার মতোই হবে সেটা হয়তো বিশ্ববাসীর জানা ছিল না। তারই কিন্তু জানান দিয়ে গেল ভারত। এবং যে হারে জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে, এয়ারবেস থেকে শুরু করে, রাডার সিস্টেম থেকে শুরু করে সমস্ত এই ইকুইপমেন্ট এবং জঙ্গিদের যে ঘাঁটিগুলি ছিল সেগুলিকে ভারত নাস্তা নাবুদ করে দিয়েছে একেবারে। সেটা কিন্তু বিশ্বের দাদারা দাঁড়িয়ে দেখেছে এবং ভারতকে এই কনফ্লিক্ট রোখার জন্য অনেক কিন্তু অনুরোধ করে সেটা রুখেও দিয়েছে বা দিয়েছিল। তবে কিন্তু ডিজিএমওরা দুটো দেশের একই টেবিলে বসতে বাধ্য হয়েছিল। কিন্তু তখন কে জানতো যে ভারতবর্ষ পাকিস্তানের বুকে একটা ভয়ঙ্কর আঘাত এনেছে? এটা কিন্তু কোনো সাধারণ পাবলিকের বা আমাদেরও জানা ছিল না। এগুলো আমরা সংবাদ মাধ্যম থেকেই আমরা কিন্তু এই খবরগুলো আমরা পাচ্ছি। এবং সেটা যে প্রমাণিত বা সেটা যে সত্য তা কিন্তু এই আমেরিকা আর চীনের ছটপটানি থেকে কিন্তু বুঝে যাবেন আপনারা। ভালো করে একটু নিউজগুলো ফলো করুন। এতটাই ছটপট করছে এরা যে ভারতকে বিশ্বগুরু হওয়া থেকে রুখতে হবে যে কোনো প্রকারে। ভারত কিন্তু সেদিকেই গুটি গুটি পায়ে কিন্তু আগাচ্ছে। সেটাই দেখে এখন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে এই দুটো দেশ। হ্যাঁ জানি চীন এবং আমেরিকা এরা কিন্তু দুজনের শত্রু, সেটা আমরা জানি। তবে আরেকটা কথা যে তাদের কিন্তু জ্বলন শুরু হয়ে গেছে ভারতের এই আধিপত্য দেখে। তারা হয়তো ভাবতে পারেনি যে ভারত এত দূর এগিয়ে গেছে। যুদ্ধের ময়দানে যে ভারত কি করতে পারে বা কী স্ট্র্যাটেজি নিয়ে চলতে পারে সেটা হয়তো ওরা আড়ালে আবডালে ঠিক বুঝে গেছে। ওই জন্যই ভারতের বিরুদ্ধে চক্রান্তের পর চক্রান্ত এবার শুরু করেছে এসব দেশেরা। কারণ এই যে বললাম একটা বিশাল বড় যে আঘাত পাকিস্তানের বুকে হেনেছে ভারত, সেটা হয়তো আমরা প্রথমে কেউই বুঝতে পারিনি। নইলে দ্বিতীয় দিন যখন পাকিস্তান একের পর এক শয়ে শয়ে ড্রোন অ্যাটাক করছে, ভারত তখন শুধুমাত্র ডিফেন্স করে সেগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। তখন আমরা নিজেরাও হতবাক যে ভারত গতদিন এত ভালো অ্যাটাক করলো এবং তাদের গোলও করলো, আর আজ কেন ভারত ডিফেন্সিভ মুডে খেলছে? কেন? চাইলেও অ্যাটাক করতে পারে যে টিম, যারা স্ট্রাইকাররা এত ভালো দক্ষ স্ট্রাইকার, তারা কেন নিচে নেমে ডিফেন্স করছে? তার কারণটা কিন্তু পরে জানতে পারলাম যে পাকিস্তানের ওই কিরানা হিলসের কাছে নাকি ওদের পরমাণু ঘাঁটি ছিল মাটির নিচে, এবং ভারতীয় ব্রহ্মসের আঘাতেই নাকি সেই পরমাণু ঘাঁটিতে চিড় ধরেছে বন্ধু, এবং সেখান থেকে ওই রেডিয়েশান বেরিয়ে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় সেই জন্যই হয়তো এই কনফ্লিক্টটিকে রুখে দেওয়ার চেষ্টা হয়েছে। ঠিক আছে, তবে কিন্তু পাকিস্তান এটা কিন্তু হাড়ে হাড়ে বুঝে যাবে যে আমরা ভারতের কাছে কতটা যোগ্য আমরা খেলোয়াড়। তবে এটাও আমি বলতে পারি যে আমরা কিন্তু ভারতীয়রা এখন বর্তমানে দুটো দেশ, একটা আমাদের পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে। তবে একটা কথা বলি, আমরা কিন্তু কিছুটা হলেও ভাগ্যবান আমরা ভারতবাসীরা। কারণ দেখুন, ভগবান যদি নয় একটু এদিক ওদিক ভুলবশত আমাদের ঘরে এই দেশটার এপার আর ওপারে ফেলে দিত, আজকে আমাদের অবস্থাটা কী হতো বলুন দেখিনি? অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে যেত। সেই থেকে আমাদের ভগবান বাঁচিয়ে দিয়েছে কিন্তু। এবং এই দুটো দেশ কাংলু, আর পিছনে আছে কে? বাটি নিয়ে ভিক্ষা করা দেশ পাকিস্তান, যাদের নিজেদের কিছু ক্ষমতা নেই। মারপিট করতে গেলে অপর লোককে ডেকে নিয়ে আসে, আয় তুই আমি দুজন মিলে তিনজন মিলে মারপিটে যাব, আমি ক্ষমতা নেই আমার মারপিট করার মতো, যারা এই করে বেড়ায়। আর সেটাই করছে এখন বর্তমানে। এইসব দেশগুলোকে আমরা কিন্তু কিছু মনে করি না। আমাদের কিন্তু আসল কম্পিটিটর কিন্তু একজনই বন্ধু,
সেটা কিন্তু ভুললে চলবে না। সেটা হচ্ছে চীন। ঠিক আছে, আর সেই চীনেরই কথা বলবো আমি এখানে, যেটা চীন, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটে দেশ মিলে ভারতের ওপর যে গুপ্তচর বৃত্তি শুরু করেছে, মানে ভারত কোথায় কী করছে সমস্ত খবরাখবর আপডেট তাদের করে কিন্তু নিতে হবে। এই তো আজকেই শোনা গেল নিউজে নাকি গতকাল রাতে কলকাতার বুকে নাকি 7টি থেকে 8টি ড্রোন নাকি রেকি করে চলে গেল, এবং সেগুলি নাকি ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া এবং দ্বিতীয় সেতুর উপরে ঘোরাফেরা করছিল। সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে ডিফেন্স সিস্টেম কলকাতার বুকে আছে, বা যে কলকাতার যে ব্রাঞ্চ বা কলকাতা পুলিশ বলুন, তারা কিন্তু এখনও ডিটেক্ট করতে পারেনি যে ড্রোনগুলো কোথা থেকে এলো আর কোথায় উড়ে চলে গেল। সেটা কিন্তু এখনও জানা যায়নি, তবে সেটা সময় অপেক্ষা, অবশ্যই জেনে যাব। আমাদের ফোর্স, আমাদের ডিফেন্স স্টাফ তারা খুবই ভালো কাজ করবেন, এটা তাদের উপর সেই বিশ্বাস আমাদের আছে, এবং তারা বাহাদুরির সাথে সেই কাজ করতে পারে, এটা আমরা জানি। এবার আসি ওই চীন, বাংলাদেশ, পাকিস্তানের ওই লালমনিরহাট এয়ারবেসটা নিয়ে। তারা এখন ওই লালমনিরহাট এয়ারবেসকে হঠাৎ করে মনে পড়েছে তাকে মেরামত করে সেখানে নাকি চীনা ইকুইপমেন্ট বা তাদের যে ড্রোন, মিসাইল, র্যাডার বা যুদ্ধজাহাজ, তাদের ঘরে কিন্তু ওখানে অ্যাক্টিভ করার চেষ্টা চলছে, সেরকমই কিন্তু খবর। তবে হ্যাঁ, এখন কিন্তু যেটা খবর সেটা হচ্ছে যে আইএসআই দ্বারা পরিচালিত, এবং এই কাজটা আইএসআই তথা পাকিস্তানকে দিয়েই করাচ্ছে কিন্তু চীন। চীন নিজে কিন্তু কিছু করতে আসছে না, চীন কিন্তু সম্পূর্ণ খেলাটাই এই বাংলাদেশ এবং পাকিস্তানকে দিয়ে খেলছে। গোয়েন্দা সূত্রের রিপোর্ট এটাই যে এই পাকিস্তানের আইএসআই দ্বারা পরিচালিত যে তিনটে বড় বড় কোম্পানি, সেটা হচ্ছে ফ্রন্টিয়ার ওয়ার্ক অর্গানাইজেশন এবং ন্যাশনাল লজিস্টিক সেল, আর হচ্ছে ডেস্ক অন ইঞ্জিনিয়ার। এরা নাকি সিভিল পারপাসে, অর্থাৎ সাধারণ মানুষের ছদ্মবেশে ওখানে কিন্তু ওই লালমনিরহাট যে এয়ারবেস, সেটাকে কিন্তু মেরামতের জন্য খুব দ্রুত বা কাজ শুরু করার জন্য চেষ্টা চলছে। এবার আপনারা বলবেন যে এই লালমনিরহাট এয়ারবেসের সাথে আমাদের ভারতীয়দের কী সম্পর্ক? আছে বন্ধু, আছে। চিকেন নেক শিলিগুড়ি করিডোর, ওখান থেকে মাত্র 100 কিলোমিটার দূর। এবার চীন যদি ওই জায়গায় এসে ঘাঁটি গেড়ে একবার জমতে পারে, নিজের সমস্ত যুদ্ধাস্ত্র নিয়ে বা র্যাডার সিস্টেম নিয়ে, তারা যদি এসে ওই জায়গায় বা ড্রোন নিয়ে একবার ঘাঁটি গাড়তে পারে, তাহলে কিন্তু ভারতীয়দের যে কতটা অসুবিধা হতে পারে সেটা হয়তো আমরা বা আপনারা সাধারণ মানুষ বুঝবো না। সেটা কিন্তু আমাদের ভারতীয়দের সৈন্যবাহিনীদেরই তার খেসারত দিতে হবে। কারণ চীন সারা জীবনই চায় ভারত এই এশিয়া মহাদেশে যাতে দাপাদাপি না করতে পারে, কিন্তু ভারত যে সে তার পথ সুগম করার জন্য উন্নতির পথে ক্রমশই হেঁটে চলেছে, সেটা কিন্তু ভারত আজ প্রত্যেকটা স্টেপে স্টেপে বোঝাচ্ছে। সেটা কিন্তু চীন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে। এবং চীন এত তাড়াতাড়ি কেন এই লালমনিরহাট এয়ারবেসটাকে পছন্দ করলো? এতদিন তো চোখের আড়ালেই ছিল, এবং এই লালমনিরহাট এয়ারবেসকে ব্যবহার করার মতো বন্ধু বাংলাদেশ বা পাকিস্তানের মানুষের এত বুদ্ধি নেই যে কী কাজ পারপাসে ওই এয়ারবেসটাকে ব্যবহার করতে হবে, এবং সেটা কিন্তু করাচ্ছে চীন পাকিস্তানকে দিয়ে, এই তিনটে আইএসআই পরিচালিত অর্গানাইজেশান তাদেরকে দিয়ে। এবং গোয়েন্দা সূত্রে এটা খবর যে ওখানে যদি ওই এয়ারবেস হয়, তাহলে কিন্তু ভারতের কিন্তু ঘুম উড়ে যাবে বন্ধু। হ্যাঁ, আমরা লড়াই দেবো, লড়াই করব, কিন্তু আপনি বলুন, আপনার যদি ভৌগোলিক পরিস্থিতিটা যদি কোনো দেশ ক্যাপচার করতে পারে, তাহলে কিন্তু
ভারতের পক্ষে যুদ্ধে যখন কোনো স্ট্র্যাটেজি তৈরি করবে তখন কিন্তু একটু অসুবিধা হতে পারে। সেই কারণেই এই কথাগুলো বলা। কারণ হচ্ছে যে এই এয়ারবেস থেকে আমাদের ভারতের যে যে তিনটে এয়ারবেস বর্তমানে এখন, সেটা হচ্ছে হাসিমারা, বাগডোগরা আর হচ্ছে পানাগড়। এবং আপনারা সকলেই হয়তো জানেন যে হাসিমারাতে আমাদের যে রাফায়েল যে ইউনিট সেখানে কিন্তু অ্যাক্টিভ করা আছে বন্ধু। তাহলে বুঝতে পারছেন কতটা আমাদের ইন্টারনাল সমস্যা হতে পারে। সেই জন্যই কিন্তু এই লালমনিরহাট খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান পরিস্থিতিতে। তাছাড়াও কিন্তু ওই লালমনিরহাট এয়ারবেস যদি চীন ব্যবহার করতে পারে, তা থেকে কিন্তু নর্থ ইস্টকে ডিস্টেবিলাইজ করা ওদের পক্ষে খুবই সহজ হবে। এবং ভারতীয় সেনাদের মুভমেন্টটা সমস্তটাই কিন্তু ওদের একদম প্রত্যক্ষ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে ওদের সামনে। সেটা কিন্তু আমরা কেউই চাই না যে আমাদের শত্রুপক্ষ আমাদের গোপন স্ট্র্যাটেজি জেনে যাবে, এটা কোনো দেশ চাইবে না। এবং এটাকে ইমিডিয়েট ভারতের উচিত এর কঠোরভাবে বিরোধিতা করা এবং যাতে ওই প্রজেক্ট থমকে দেওয়া যায় এবং এই প্রজেক্টটাকে রদ করে দেওয়া যায়, সেই ব্যবস্থাই ভারতের পক্ষ থেকে যত সম্ভব দ্রুততার সাথে করতে হবে। নইলে কিন্তু এই চীন যদি এখানে ঘাঁটি গেড়ে এসে বসে, তাহলে কিন্তু ভারতের পক্ষে খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এটা ইমিডিয়েট আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বা ভারতীয় গভর্নমেন্টের কাছে আমাদের এটাই আর্জি থাকবে, যে কোনো কূটনৈতিক প্রকারে এই স্ট্র্যাটেজিকে চীনের রুখতে হবে আমাদের। নাহলে কিন্তু সেটা আমাদেরই সমস্যায় ভবিষ্যতে পড়তে হতে পারে। এই জন্যই বলা। কারণ আপনার বাড়িতে সে কেউ মেরে দিয়ে যাবে আর আপনি মারার পর আপনি কাউকে মারতে যাবেন, এটা কিন্তু বারে বারে সহ্য করা যাবে না। আমার বাড়িতে কেউ অ্যাটাক করার আগেই ওই শত্রুর দাঁতটা পুরো নয়, মেরে ভেঙে দিতে হবে। সেই স্ট্র্যাটেজি ভারতের এবার থেকে চলা উচিত। ভারতের উন্নতিতে এই কিছু দেশের না খুব ফাটছে বন্ধু, একদম আনকাট বলছি, খুব ফাটছে। যে ভারত যেসব রিপোর্ট প্রকাশিত হচ্ছে না, সেই রিপোর্টে ভারতের অর্থনৈতিক উন্নতির কথা খুব দ্রুততার সাথে আসছে, যে ভারত যে কোনো মুহূর্তে দ্বিতীয় অথবা তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে এই বিশ্বে পদার্পণ করতে চলেছে। সেটা কিন্তু কারো সহ্য হচ্ছে না। এবং তার সাথে বলে দিই, ভারত কিন্তু আর একটা নতুন ক্লাবের সদস্য হয়ে গেল বন্ধু, বা হতে চলেছে, যেটা দেখে চীন মোটেই সহ্য করতে পারছে না। চীন এটাই দাবি করছে যে ভারত কী করে পিন পয়েন্টের সাথে পাকিস্তানের ভিতর পর্যন্ত ঢুকে গিয়ে হামলা করলো, তার পিছনে কিছু তো রহস্য আছে। এবং সেই রহস্যটা ওরা উদ্ঘাটন করার চেষ্টা করেছে চীনেরা। সেটা হচ্ছে যে ভারত নাকি মহাকাশে যে স্যাটেলাইট, কারণ এখন দেখুন, এখন যুদ্ধ মানে শুধু গুলি বন্দুকের যুদ্ধ নয়, এখন যুদ্ধ হচ্ছে এআই দিয়ে এবং ওই স্যাটেলাইটের মাধ্যমে যুদ্ধটা হবে। ওখানে যারা নিজেদের স্যাটেলাইটকে যত সক্রিয় করতে পারবে, তার অ্যাডভান্টেজ তত বেশি। এবং ডগ ফাইট, যেটা ওই স্যাটেলাইটের মধ্যেও ভারত মহাকাশে হয়তো করে দেখিয়েছিল এই ভারত পাকিস্তান কনফ্লিক্টের মধ্যেই, সেটা কিন্তু চীন নিজেই দাবি করে বসেছে। এবং এই ডগ ফাইট যে কী ভয়ঙ্কর হতে পারে যে কোনো যুদ্ধের সময়, সেটা একমাত্র ওই সেনারাই বোঝে এবং ওই ইসরোর বিজ্ঞানীরা জানে। এবং ভারত সেই ক্লাবেই নাম লেখাতে প্রায় চলে গেছে এবং কিছু কারুকার্যও করে দেখিয়েছে ওতে। কারণ এই ক্লাবে খুব বেশি সদস্য নেই। এখানে আমেরিকা, চীন, ভারত আর রাশিয়া ছাড়া এই মঞ্চে কেউ নেই। সেজন্যই চীনের আরও একদম মানে খুব তাড়াতাড়ি পড়ে গেছে যে ভারত কী করছে, ভারত কীভাবে এত উন্নতি করছে, আরও ডিপলি আমাকে জানতে হবে। সেই জন্যই হয়তো এই লালমনিরহাট এয়ারবেসটাকে ব্যবহার করার চেষ্টা চলছে, খুব কাছ থেকে যাতে ভারতকে দেখতে পাওয়া যায়, এটাই চলছে। এবং এটাই সহ্য হচ্ছে না।
আর আপনারা তো শুনেইছেন যে ভারত এই দুদিনের কনফ্লিক্টে বিশ্বের 12 থেকে 14টা দেশকে আসক্ত করেছে যে ভারতের হাতিয়ার কেনার জন্য। ওই ব্রহ্মোস, আকাশ ডিফেন্স সিস্টেম সব কিন্তু নাম লেখাতে শুরু করেছে। এবং এর সাথে এটাও বলি, আমেরিকা মহাদেশের, দক্ষিণ আমেরিকা বা উত্তর আমেরিকা মহাদেশেরও কিন্তু ছোট ছোট দুটো একটা দেশ তাদের এই আরতি ভারতকে জানিয়েছে যে ভারতের অস্ত্র তারা কিনতে চায়। তাহলে বুঝতে পারছেন তো, ভারত যদি পাকিস্তানে খুব ভয়ঙ্করভাবে আঘাত যদি না হানতো, তাহলে কিন্তু এই দেশগুলো কি ভারতের অস্ত্র কিনতে আসতো বন্ধু? আসতো না। অতএব বুঝে নিন ভারত এই দুদিনে কী করেছে পাকিস্তানকে। তো এখানেই রাখছি, আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।